সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ওই ভিডিওটা থেকেই ভেজাল লাগছে। তিনি বলছিলেন যখন ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি তৈরির আলোচনা চলছিল যে ছাত্র উপদেষ্টাদের মধ্যে কারু কারু বাবা বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছেন, তবে হালাল করতেছেন ডোনেশন হিসাবে, যে এটা ছাত্রদের রাজনৈতিক দলটা পরিচালনার জন্য ডোনেশন দরকার। ইভেন বাংলাদেশের বিদ্যমান এবং ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত অবশ্যই খুবই প্রাসঙ্গিক একটা দেশ হিসেবে থাকবে। তারা বাংলাদেশ নিয়ে যথেষ্ট ভাবেন, বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে চান, তাদের মতো করে সরকার তৈরি করতে চান, সরকারকে তাদের মতো করে চালাতে চান, সবকিছুই তারা চান। ফলে ভারত কি করছে না করছে সেটা আমরা একটু খেয়াল রাখি, আমাদের এটা রাখা দরকারও আছে। সম্প্রতি ভারত থেকে 3টা খবর আমি দেখলাম, যেগুলো নিয়ে একত্র করে একটু কথা বলতে চাই, এবং সেটা ইন্টারপ্রিটেশন এভাবে করা যায় যে ভারত স্পষ্টভাবে আমাদের প্রধান উপদেষ্টাকে অপমান করার চেষ্টা করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম। টাইটেল ও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তার আগে বলবো দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ওই ভিডিওটা থেকেই ভেজাল লাগছে। তিনি বলছিলেন যখন ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি তৈরির আলোচনা চলছিল যে ছাত্র উপদেষ্টাদের মধ্যে কারু কারু বাবা বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছেন, তবে হালাল করতেছেন ডোনেশন হিসাবে, যে এটা ছাত্রদের রাজনৈতিক দলটা পরিচালনার জন্য ডোনেশন দরকার। ইভেন ছাত্ররা বলছিল অনেকের নাম প্রকাশ করা যাবে না। এরপরে যখন আমরা গতকালকে নিউজ দেখলাম যে আপনার হেডিংটা ছিল এমন, চাঁদার দাবির ভিডিও ভাইরাল, বিভিন্ন পেজ বিভিন্নভাবে দিছে, আর পরবর্তী আসছে কি নাহিদের বিরুদ্ধে মামলা। তবে এই নাহিদ আর জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক মানে ব্লুটুথ বয় নাহিদ, দুইজন কিন্তু এক না, তবে একই প্ল্যাটফর্মের, বোঝেন নাই, দলজনে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের। তবে যার বিরুদ্ধে মামলা হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে আর চাঁদাবাজির ভিডিও ভাইরাল হয়েছে, এই নাহিদ আলোচিত, এটা কয়েকদিন ধরে আলোচিত। তো এই নিউজটা আসলে হচ্ছে বৈষম্য বিরোধী নেতা যেই নাহিদ ছিল, আর এদের কারণেই আসল নাহিদ যিনি, তারা ঘোষণা দিল যে সমন্বয়ক বৈষম্য বিরোধী এইগুলা এক্সিস্ট করে না, এগুলাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। যদি অপকর্ম করতে চায় পুলিশ অ্যাকশন নেবে। এরপরেই পুলিশের মধ্যে একটু সাহস আসছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের সদ্য অব্যাহতি পাওয়া, মানে তাকে কিন্তু দল থেকে বাদ দেওয়া হয়েছে, মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে একটা মামলা হয়েছে। আর এটা নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি এল আল এমরান। ওনার বক্তব্য যে রংপুরের গঙ্গাচড়া থানার আওতাধীন গ্রিন সিটি ইকো পার্কের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম ভুইয়া তিনি বাদী হয়ে এই চাঁদাবাজির মামলাটি দায়ের করেছেন। মামলায় বৈষম্য বিরোধী নেতা নাহিদ হাসান খন্দকারের সহ আরো 7-8 জনকে আসামি করা হয়েছে। এজাহারে বলছেন নগদ 1 লক্ষ টাকা ও প্রতিদিন 20,000 টাকা করে চাঁদা দাবির অভিযোগ এই নাহিদ করেছে। এ বিষয়ে মামলার বাদী বলছেন গঙ্গাচড়া খলেয়া ইউনিয়নে তার এক বোন সহ গ্রিন সিটি ইকো পার্ক নির্মাণের কাজ শুরু করেন। পার্ক নির্মাণে পুকুর থেকে বালু উত্তোলনের প্রয়োজন দেখাতে এই বালু উত্তোলনকে কেন্দ্র করে এই নেতা নাহিদ তিনি চাঁদা দাবি করে আসছিলেন। এই ঘটনায় তারা একটা মামলা দায়ের করেছে। আর এরপর আমরা দেখলাম যে 8ই মার্চ রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের আহ্বায়ক যিনি আছেন তিনি প্রেস বিজ্ঞপ্তিতে নাহিদকে অব্যাহতি দিয়েছেন তার পদ থেকে। আর 1 মার্চ সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল। ভাই আমার এই ভিডিও আবার কাট পেস্ট করে টিকটক ওলারা, বিশেষ করে রিলস ওলারা আবার আসল নাহিদরে বসাই দিয়েন না, ঠিক আছে? আপনারা এই কাজটা করেন। যেমন ওই দিন আমার এক ভিডিওতে আমি দেখলাম
আমার কিন্তু টিকটকে কোনো আইডি নাই, একটা আইডি আছে বাট আমি চালাই না। এমআই শামীম এই নামে যে আইডিটা, এটা কিন্তু আমার না। তো এরকম অনেকে আছেন আমার নাম দিয়ে টিকটক, ফেসবুক আইডি, পেজ চালান, আমাদের এই কথাগুলোকে কাটপিস করেন, কইরা হয়তো আসল না এদের ছবি ঝুলাই দেন। আবার যে দুবাইয়ের একটা বাইকের ব্যবসা, ভিসার ব্যবসা কারা করে, এরা আবার আমার নামের সাথে মোবাইল নাম্বার দিয়া দেয়। এগুলা করেন না। এই পেজগুলা এবং চ্যানেলের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিব, টিকটক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিব। যাই হোক, আমরা চাই চাঁদাবাজ যেই দলেরই হোক, যে বনেরই হোক, যে গোত্রেরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর উপদেষ্টা এখন এই মুহূর্তে দলের প্রধান যিনি নাহিদ, সুন্দর সিদ্ধান্ত নিচ্ছে এটা যে সমন্বয় এবং বৈষম্য বিরোধী এদের মধ্যে যারা বাংলাদেশের বিদ্যমান এবং ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত অবশ্যই খুবই প্রাসঙ্গিক একটা দেশ হিসেবে থাকবে। তারা বাংলাদেশ নিয়ে যথেষ্ট ভাবেন, বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে চান, তাদের মতো করে সরকার তৈরি করতে চান, সরকারকে তাদের মতো করে চালাতে চান, সবকিছুই তারা চান। ফলে ভারত কি করছে না করছে সেটা আমরা একটু খেয়াল রাখি, আমাদের রাখা দরকারও আছে। সম্প্রতি ভারত থেকে 3টা খবর আমি দেখলাম, যেগুলো নিয়ে একত্র করে একটু কথা বলতে চাই। এবং সেটা ইন্টারপ্রিটেশন এভাবে করা যায় যে ভারত স্পষ্টভাবে আমাদের প্রধান উপদেষ্টাকে অপমান করার চেষ্টা করেছেন, সত্যিকার অর্থেই চেষ্টা করেছেন। কয়েকদিন আগে আমি বক্তব্যগুলো নিয়ে কথা বলবো। কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা বিবিসি বাংলার সাথে একটা ইন্টারভিউতে ভারতের সাথে সম্পর্ক খুবই ভালো আছে, ভালো থাকতেই হবে, ভালো থাকা ছাড়া উপায় নেই, খুবই অপটিমিস্টিক ধরনের কথাবার্তা বলেছেন এবং একটু বেশি অপটিমিজম দেখিয়েছেন। আমাদের দেশে অনেকে সেটা ক্ষুব্ধও হয়েছেন। আমি প্রধান উপদেষ্টার পক্ষে দাঁড়িয়ে কথা বলেছি যে কূটনৈতিক টেনশন ডিএসকালেট করতে হয় মাঝে মাঝে, সারাক্ষণ সব সময় উত্তেজনা বাড়িয়ে চলা কাজের কথা না। কিন্তু স্বয়ং প্রধান উপদেষ্টা যখন ডিএসকালেট করার চেষ্টা করছেন, তখন ভারতের দিক থেকে এমন বক্তব্য দেয়া হচ্ছে যাতে মনে হতেই পারে যে ভারত আসলে এই সরকারের সাথে কোনোভাবেই সম্পর্ক উন্নয়ন চাইছে না, রাদার তারা এই সরকারের সাথে তাদের সম্পর্কের চাপ টানা পড়েন সেটা পরিকল্পিতভাবেই কন্টিনিউ করবে, তাদের যে এজেন্ডা আছে। খেয়াল করি, প্রথমটা হচ্ছে বিবিসি বাংলা একটা দীর্ঘ রিপোর্ট করেছে এবং সেটা হেডলাইন এরকম করেছে, আবারও অন্তর্বর্তী সরকারের সমালোচনায় ভারত। এখানে জয়সওয়াল বলে যে ভদ্রলোক আছেন, তিনি তাদের যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তার মুখপাত্র, সেখানে অনেকগুলো বিষয়ে সরকারের সাথে সরকার সমালোচনা করেছিলেন। তাতে মনে হয় যে পুরো কথাগুলো যখন একই ইন্টেন্সিটিতে একইভাবে সমালোচনার বিষয় হিসেবে আনেন, তাতে বোঝা যায় যে প্রধান উপদেষ্টার বক্তব্যকে তারা আসলে খুব বেশি কগনিজেন্সে নিচ্ছে না। বিবিসির ইন্টারপ্রিটেশনটাও তাই। ভারত 3-4টা বক্তব্য থেকে কি বলছে শুক্রবার ব্রিফিংয়ে আবারও বলেছেন, বাংলাদেশের হিন্দু সহ ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ঘটনায় ভারত চিন্তিত। তিনি জানান, গত বছরের 6 আগস্ট থেকে এ বছরের 16 ফেব্রুয়ারি পর্যন্ত সংখ্যালঘুদের উপরে সে দেশে যে 2374টি হামলার ঘটনা ঘটেছে, তার মধ্যে মাত্র 1254টি পুলিশ যাচাই করেছে এবং এর মধ্যে 98% হামলাই রাজনৈতিক চরিত্রের বলে খারিজ করে দেওয়া হয়েছে। মানে তাদের দাবি মতে আমরা মাত্র অর্ধেকটা প্রায় হিসাবে নিয়েছি, বাকি বিরাট একটা অংশ নেইনি। তাদের এই যে সংখ্যার কথা বলছে, এটা কোত্থেকে তারা পেয়েছে আমরা আসলে জানি না। ভারতের ডিসইনফরমেশনের কথা আমরা খুব ভালোভাবে জানি। তারপর তিনি বলছেন, বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি ও ধর্মীয় উপস্থাপনা রক্ষার দায়িত্ব সে অন্তর্বর্তীকালীন সরকারের, সে কথা আমরা বারবার বলে এসেছি। এই ধরনের কোনো হামলাকে রাজনৈতিক বলে চিহ্নিত না করে সব হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতা সব ঘটনাতেই দোষীদের বিচারের মুখোমুখি করা হবে, এটাই আমরা প্রত্যাশা করব। ইনফ্যাক্ট এটাই আমরা প্রত্যাশা আসলে করি, আমরাও করি। এটা ভারতকে দেখতে হবে না। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ, এই দেশের হিন্দু সম্প্রদায়, এই দেশের এই রাষ্ট্রের নাগরিক, আমাদের ভাই বোন। তারা তাদের অধিকারের পক্ষে আছে এবং তাদের অধিকারের পক্ষে, তাদের অধিকার রক্ষার পক্ষে, তাদের নিরাপত্তা রক্ষার জন্য এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী দাঁড়িয়েছেও। যখন এদেশে কোনো সরকার ছিল না, তখন মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের বাড়িঘর এবং উপাসনালয়গুলো হামলা থেকে রক্ষা করার জন্য পাহারা দিয়েছেন। মাদ্রাসার ছাত্র শিক্ষকরা করেছেন। ধর্মীয় সহিংসতা উস্কে দেওয়ার জন্য যখন ইসকনের এবং চিন্ময় ইস্যুতে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছিল আদালত পাড়ায়, তারা করেছিলেন হিন্দু সম্প্রদায় ইসকনের লোকজন।
ভয়ঙ্কর একটা সাম্প্রদায়িক সহিংসতার সম্ভাবনা থাকলেও ন্যূনতম কিছু হয়নি। অবিশ্বাস্য সহনশীলতা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ দেখিয়েছেন। সুতরাং ওনাদের বলার কিছু নাই। ইনফ্যাক্ট আমরা যে কারণে এটাকে রাজনৈতিক হামলা বলি সেটা হচ্ছে ওরা আওয়ামী লীগ হিসাবে আক্রান্ত হয়েছে, তারা হিন্দু হিসাবে আওয়ামী, এই ন্যারেটিভ ইজ ইম্পর্টেন্ট। এরপর কারো যদি বিচার না হয়, তার কারো যদি পদক্ষেপ না নেওয়া হয়, সেটা হিন্দু মুসলিম নির্বিশেষে একটা রাষ্ট্রের প্রতিটা নাগরিক সেই ব্যাপারে থাকতে হবে, তার নিরাপত্তা রাষ্ট্রকে নিতে হবে, সরকারকে নিতে হবে, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। কিন্তু তাদের দিক থেকে যে কমিউনাল হামলা, মানে তারা হিন্দু বলেই হামলার শিকার হচ্ছেন, এই ন্যারেটিভটা, মিথ্যা ন্যারেটিভটা, ডিসইনফরমেশনটা থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে। একই সাথে আমরা যোগ করবো, এই দেশে হাজার হাজার মানুষকে আহত করেছে, শত শত মানুষকে অন্ধ করেছে, 2000 মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা। তাদেরকে নিয়ে অবশ্য ভারতের কোনো মাথা ব্যথা নেই, খুব স্বাভাবিক, কারণ হাসিনা তাদের হয়ে এই কাজগুলো করেছে। যাই হোক, এবং হিন্দুদের পরিস্থিতি আমাদের দেশের অভ্যন্তরের বিষয় বলে ভারতের নাক গলানোর কোনো দরকার নেই বলে আমাদের উপদেষ্টা যেটা বলেছেন সেটা তারা নাকচ করে দিয়েছেন। তারা নাক গলাবেন, আসলে গলাবেন, কারণ আমি বহুদিন বলেছি ভারত একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে। সেটা হচ্ছে এই অঞ্চলের বা কোনো একদিন ওরা গ্লোবাল হাব হিন্দুর কাস্টোডিয়ান হিসাবে তাদেরকে সে দাবি করবে। এটা নিয়ে তাদের মারাত্মক ভূ রাজনৈতিক পরিকল্পনা আছে, যেটা ব্রুইং। 1-2 দশক পর এই ঘটনা হবে। আমি আবারও একটু যোগ করে রাখি, আমি বিস্তারিত কথা বলেছি। পুতিন যেমন দুনিয়ার সব রাশিয়ান ভাষাভাষী মানুষের কাস্টোডিয়ান, যেখানে যে দেশেই এখন থাকুন না কেন তাদের জন্য তিনি সেই দেশ আক্রমণ পর্যন্ত করে বসতে পারেন, যেটা জর্জিয়াতে করেছেন, যেটা ইউক্রেনে করেছেন এই অজুহাতে, যেটা মলদোভাতে করার সম্ভাবনা আছে, ঠিক একই কাজ ভারত করছে। তারপরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতিতে ভারত উদ্বিগ্ন, সেখানে বলছে, এবং সেখানে গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত উগ্রপন্থী লোকজনও যেভাবে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তাতে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। তৃতীয়ত, বাংলাদেশের পরবর্তী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং সবার অংশগ্রহণের ভিত্তিতে হওয়া উচিত বলে ভারত মন্তব্য করছে। অন্তর্ভুক্তিমূলক এবং সবার অংশগ্রহণে, তার মানেটা হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে, একদম ক্লিয়ার। নির্বাচনের কথা বলছে এবং অন্তর্ভুক্তি নির্বাচনমূলক নির্বাচনের কথা বলছে, যেগুলো ভারত হাসিনার সময় বলে নাই। আমাদের এগুলো শোনা আছে, জানা আছে খুব ভালোভাবে। এই ধরনের একটি নির্বাচনের মাধ্যমেই ও গণতান্ত্রিক পন্থাতে সেখানে যাবতীয় ইস্যুর মীমাংসা করা দরকার, যেটা এই মুহূর্তে হচ্ছে না। ভারত বলছে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে এইসব করতে হবে। বাহ, ভালোই। সম্প্রতি যে কিছু বৈঠক হচ্ছে সেগুলোকেও খুব একটা গুরুত্ব দেন। গঙ্গা চুক্তি, তারপরে উন্নয়ন বিষয়ক যে দ্বিপাক্ষিক দুটো বৈঠক হয়েছে, সেগুলোকে নিয়মিত রুটিন বৈঠক বলা হচ্ছে। মানে আমাদের এটা যে আমাদের সম্পর্কের এক ধরনের সংকট তৈরি হয়েছিল, সেই সংকট থেকে বেরিয়ে আসার কোনো ইঙ্গিত কিনা কেউ কেউ এটাকে এভাবে ইন্টারপ্রিট করতে চেয়েছেন। ভারত এটাকে নাকচ করেছে, ক্লিয়ারলি নাকচ করা মানে হচ্ছে এটাকে তারা পাত্তা দেন নাই। সুতরাং এটা একেবারেই এক ধরনের রুটিন। আর প্রকল্প যে বাস্তবায়িত হচ্ছে না সেটাকে তারা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি, মানে সরকারকে সব রকম ভাবে আক্রমণ করা হচ্ছে। নিরাপত্তা পরিস্থিতির কারণেই উন্নয়ন প্রকল্প থমকে আছে, ফালতু কথা হয় না। আমরা ভারতের প্রকল্প নিয়ে দীর্ঘদিন বাংলাদেশে কথা বলেছি, আলোচনা করেছি। সম্ভবত লাইন অফ ক্রেডিট ছিল $8 বিলিয়ন বা $9 বিলিয়ন, তার মধ্যে $1 বিলিয়ন গত এই শেখ হাসিনা তাদের পেয়ারের শেখ হাসিনার কাছে তারা ছাড় করেছিলেন, $1 বিলিয়নের কাছাকাছি বা একটু বেশি, এবং সেগুলো যেগুলো তাদের আসলে করিডোরের জন্য প্রয়োজনীয় প্রকল্প। সো ভারতের প্রকল্প এমনিতেই টাকা নেয়, মানে ও পরশক্তি হওয়ার খোয়াব দেখে, কিন্তু তার মনটা তার আশপাশেও না। এগুলো ঋণ, এগুলো কোনোটা গ্র্যান্ট না, খুবই উচ্চ সুদের ঋণ এবং সাপ্লায়ার্স ক্রেডিট। প্রায় সব জিনিসপত্র ওদের দেশ থেকেই নিয়ে আসতে হয়, সেই ঋণও তারা ছাড় করতে এসব করছে। ভিসা কার্যক্রম খুব স্বাভাবিক হবে না, সেটাও তিনি বলছেন। তিনি ছাত্রছাত্রীরা ভিসার কথা বলছেন, মেডিকেল ভিসাও দেওয়া হচ্ছে বলছে, কিন্তু আমাদের যে প্রচুর ভিসা, একসময় মানুষ ঘুরতে যেতেন, মানুষ শপিং এ যেতেন, এগুলো আসলে খুব সহসা হবে, এবং চিকিৎসার জন্য বা স্টুডেন্টদের জন্য খুব সহসা ভিসা হচ্ছে না। ভারত তার নিজের নাক কেটে আমাদের যাত্রা ভঙ্গ করা চালিয়ে যাচ্ছে। তার মানেটা হচ্ছে এই, ভারত আসলে এই মেসেজ দিতে চায় যে তোমাদের সাথে সম্পর্ক খুব ভালো হবে না। সম্পর্কের ব্যাপারে কেমন হতে পারে, কাদের সাথে হতে পারে, সেটার একটা ইন্ডিকেশন আছে। আমরা ভারতের সেরা প্রধান আবার কথা বলেছে সেই জায়গায়। এখানে ডক্টর ইউনূসের বক্তব্য নিয়ে ভারতের উস্কানি, ভারতের শেখ হাসিনার উস্কানি নিয়ে, সেটা নিয়ে এই ব্রিফিং এ কথা হয়নি, উনি এড়িয়ে গেছেন। কিন্তু ভারতের লোকজন
এখানে প্রথম আলো বিবিসি যেটা করেছে, তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজনের সাথে কথা